চলুন পরের ঘটনাটা শুনবো। আরেকবার আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ মুস্তফা। মুস্তফা ভাই, আপনার দ্বিতীয় ঘটনাটা শুনি। হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে 2012 সালে 12 কি 13, আমার এক্স্যাক্টলি মনে নেই। এই ঘটনাটি হচ্ছে আমি একবার সুন্দরবনে বেড়াতে যাই। সুন্দরবন বলতে ওই সুন্দরবনটা যেই থানায় অবস্থিত, শরণখোলা বলে ওটাকে, রায়নদায়। আমি সেখানে বেড়াতে যাই। ওখানে আমার বন্ধুবান্ধব সহ আমাদের অনেকেরই যাওয়ার কথা ছিল। তো আমরা দীর্ঘদিন যাবো করে আমাদের আর যাওয়া হচ্ছে না। হঠাৎ করে যেই দিন আমি যাব, মানে যেদিন আমরা ডেটটা ফিক্সড করি যে এই ডেটে যাব, তখন বন্ধুবান্ধবদের ভিতরে কেউই ওই ডেটটা আর যেতে পারলো না। রাগ করে আমি একাই চলে গেলাম। তো যে বাড়িতে যাই, ওই বাড়িতে মানে যার মাধ্যমে যাওয়া, ওই ছেলেটার নাম হলো বাবু। তো ওদের বাড়িতে যাওয়ার পরে আমার শখ হলো, ওদের বাড়িতে বেড়ানোর পরে আগে থেকেই বলে রাখলাম যে সুন্দরবনে ঘুরবো, এটা বলেই ওদের ওখানে গেলাম। তারপর যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে ওখানে আমরা সুন্দরবনে যাওয়ার যখন সিদ্ধান্ত নিলাম, তখন ওখানকার লোকজন বললো, মানে ওরা একটা নিয়ম মেনে চলে। আপনারা যারা সুন্দরবনে যাবেন, আমি তাদেরকে বলছি, লিসেনারদের উদ্দেশ্যে, যে ওখানকার তাদের আঞ্চলিক একটা নিয়ম আছে, সেটা হলো শুক্রবারে সুন্দরবনে যাওয়া যাবে না। এটা এই জন্য যে মানে তারা মনে করে শুক্রবারে ওখানে ভালো এবং খারাপ জিন দুটাই আছে। ভালো জিনটা শুক্রবার দিন থাকে না, এটা বিভিন্ন মসজিদে বা বিভিন্ন ইসে নামাজ পড়তে যায়, যার জন্য খারাপ জিনগুলি মানুষের ক্ষতি করে। তো এমনই একটা প্রবলেম সেখানে। আমার যে সমস্যাটা ছিল, আমাদের শুক্রবার ছাড়া যাওয়ার কোনো উপায়ও ছিল না, আমাদের সাথে যারা যাবে। তো এরকম ওখানে আমি যার কাছে গেলাম, ওর নাম বাবু, ওর আরেকটা কাজিন, ওর নাম হচ্ছে রাজীব, পাশের বাড়ির। তো রাজীব সহ আমরা আগের দিন সিদ্ধান্ত হলো বিকেলে যে আগামীকালকে সকালে 8:30টার মধ্যে আমরা এখান থেকে রওনা দিব, সুন্দরবনে যাবো আমরা 11 জন। তো 11 জনের মধ্যে, এটা আমি পরে জানলাম, রাজীব নামের যে ছেলেটা, সেই ছেলেটা হঠাৎ করে ওই দিন খুলনা চলে যায়। আপনারা জেনে থাকবেন সুন্দরবনটা হচ্ছে কি বলে, বাগেরহাটে, আর ও চলে যায় খুলনায়। তো ও যখন খুলনায় চলে যাওয়ার পারিবারিক একটা কাজে, পরের দিন আমরা যথাসময়ে আমরা সুন্দরবনে যাই। সকাল 8:30 থেকে 9:15টার মধ্যে আমরা রওনা দেই। আমি জায়গাটার নাম বলি, সেটা হলো রাজাপুর নামক একটা জায়গা আছে ওখানে, ওই জায়গা দিয়ে ঢুকতে হয়। তো ওখান দিয়ে ঢুকতে আমরা সুন্দরবনে শুক্রবারে গেলাম। শুক্রবারে তো যাওয়া এমনিতেই নিষেধ ছিল, তারপরও গেলাম নিষেধ না মেনে। তো ওখানে গেলাম। ওখানে আবার ওই সুন্দরবনে আপনারা যদি কেউ যান তাহলে দেখবেন এই অঞ্চলটাতে ছোট ছোট বাচ্চা থাকে, তারা ওইগুলো মানুষকে সুন্দরবন ঘুরিয়ে দেখায়। ওদেরকে 20 টাকা 30 টাকা এরকম দিতে হয় আর কি। তো এটা নিয়ে ওরা খুশি থাকে এবং ঘুরিয়ে দেখায়। তো আমরা যখন যেতেছিলাম, তখন ওখানকার যে ফরেস্ট অফিসার, তারা বললো যে আজকে তো এই দিনটাতে যাওয়া ঠিক না। তারপর আমরা বললাম যে অনেক দূর থেকে আসছি, আসলে এছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তখন বললো যে গার্ড নিয়ে যেতে হবে, ওখান থেকে ফরেস্ট অফিসার সহ একজন আর্মস সহ গার্ড নিয়ে যেতে হবে। তো আমরা গার্ড নিয়েই গেলাম, আর্মস সহ। তো আমাদের ধারণা আমরা 10টা বাজে ঢুকলাম। 10টা বাজে ঢুকার পরে ওখান থেকে তাকে নিয়ে হয়তো আমরা আধা ঘন্টার মতো হেঁটেছি, তাতে হয়তো 3-4 কিলো রাস্তা আমরা ভিতরে চলে গেছি। গিয়ে আমরা এক জায়গায় বসলাম। তো আমাদের ভিতরে একটু মানে মনের মধ্যে একটু শয়তানি ঢুকলো যে আমরা আসলে ভিতরে আর একটু ঢুকবো। ওই অফিসার আগেই নিষেধ করছে, এরপর আর যাওয়া যাবে না। তো যেহেতু নিষেধ করছে, তাহলে যেতে পারবো না, কি করা যায়? তখন আমরা ওই অফিসারকে 500 টাকা দিয়ে তাকে বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে আমরা ওখানে রইলাম। ও একটা কথা বলে রাখি, যেটা আমার রয়ে গেছে, সেটা হলো ওই যে রাজীব, সকালে কিন্তু রাজীব খুলনা চলে গেছে এটা আমি জানি না। রাজীব আমাদের সাথে সেখানে গেল, সুন্দরবনে গেল, ঢুকলো। আমরা 11 জনই ঠিক ছিলাম, ভিতরে গেলাম। তারপর ভিতরে ঢুকে যেটা হলো, আমরা ওই ফরেস্ট অফিসারদেরকে বিদায় করে দিয়ে ওখানে আমরা হালকা নাস্তা করলাম, নিজেরা খাবার নিয়ে গেলাম। খেটে ওখান থেকে বড় বড় ডাল ভেঙে নিলাম গাছের, যে আমরা একাই ভিতরে যাব তাদের কথা না শুনে। পরে এইভাবে যেতেছিলাম, তো আমরা বিভিন্ন ডাল দিয়ে বিভিন্ন গাছে বাড়ি দিই, এই গাছে বাড়ি দিই, মানে হই হুল্লোড় করে আমরা ভিতরে যাচ্ছি। এরপরে যেটা ঘটে, আমরা মানে হাঁটাও না দৌড়ানিও না, মানে দৌড়টাও পুরোপুরি দৌড় না এবং হাঁটাও না, দৌড়ের মতো করে আমরা হেঁটে যাচ্ছি খুব জোরে। ভিতরে গেলাম, আওয়াজ করে যাচ্ছি। তা আমার এইটুকু পরে মনে হলো যে 20-25 মিনিট পর্যন্ত আমরা সবাই সবার সঙ্গে কথা বললাম, কিন্তু এরপরে কথা না বলে আমরা শুধু হেঁটেই যাচ্ছি। তা আমি সবার আগে, আমি সবার সিনিয়র, ওখানে যারা ছিল তারা সবাই একটু জুনিয়র, আমি সবার সিনিয়র, আমি সবার সামনে থেকেই এগিয়ে যাচ্ছি। কিন্তু আমি হেঁটে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। সম্ভবত 15 থেকে 20 মিনিট আমি কথা বলি না, কেউই আমরা কথা বলি না, কিন্তু আমার মনে হচ্ছে পিছনে সবাই আছে, আমরা যাচ্ছি, আমি শব্দটা পাচ্ছি। কিন্তু যেতে যেতে যেটা হলো, হঠাৎ করে আমি একটা জায়গায় দাঁড়িয়ে মানে পিছন দিকে ওদের সাথে কথা বলবো ভেবে মানে ঘুরলাম, ঘুরে দেখলাম যে আমার পিছনে কেউ নেই। তখন আমার মানে কেমন যেন একটু মনে হলো যে কী ব্যাপার, সবাই আছে এটা মনে হলো, কিন্তু এখন কেউ নেই, ওরা কোথায় রয়ে গেল।
কেউ নেই। তা আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, প্রায় 5-7 মিনিট ওখানে দাঁড়ায় ভাবতেছি এবং চিল্লাইলাম, ওরা কেউ কোনো সাড়া দিল না। পরে হঠাৎ করে মানে কেউ নেই, আমি ওখানে দাঁড়ায় মানে ভাবতেছি যে কি করব, মানে তেমন একটা ভয়ও পাচ্ছি না, আবার একটু একটু মানে এই ভৌতিক ভয় না, ভয়টা হচ্ছে ওই যে বাঘের একটা ভয়। ওখানে নিয়ম হলো, আমি আবার আগে একটা ভুল করে ফেলছি, ওরা বলে দিছে জঙ্গলে ঢুকে মামা বলতে হবে, মানে বাঘকে মামা বলতে হবে, বাঘ বলা যাবে না। তো আমি আগেই বাঘটাক বলে ফেলছি, এখন মানে ভয় ওই ভয়টা কাজ করছে যে যদি অন্য কোনো বিপদে পড়ি কিনা। এটা ভাবতে ভাবতে মানে হঠাৎ করে একটা বাচ্চাটার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে। বাচ্চাটা, আমার এইটুকু খেয়াল আছে, এই বাচ্চাটাকে কিন্তু আমি ওই যে যখন ঢুকলাম আমরা তখন ওই রাস্তায় দেখে আসছি। ওরা আমাকে বলছিল যে, আমাদেরকে বলছিল যে ঘুরিয়ে দেখাবে, ওই ওদেরই একটা বাচ্চা, মানে ওখানে ওই বাচ্চাটা আমার চেহারা খেয়াল আছে, ওই বাচ্চাটাই এখানে পেলাম। তো আমি ওকে ডাক দিলাম, এদিকে আসো, যে আমরা তো ঢুকে গেছি, আমার সাথে সব তো চলে গেল, এখন আমি কোথায় যাব, আমাকে একটু বের করে দাও। ছেলেটা কোনো কথা বলল না, শুধু একবার বললো যে আসেন। উদয় ভাই, আমি অবাক হলাম। আমি ওর পিছনে হাঁটতেছি, আমার ধারণা হয়তো আমি টোটাল যেই রাস্তাটুকু আমি গিয়েছি সেটা, এবং আমি ঘড়িও দেখেছি, ওখানে মোবাইলে আমি টাইমটা দেখেছি যে 12টা বেজে। তাতে আমি ভাবলাম যে প্রায় 40-45 মিনিট হয়তো আমরা দৌড়িয়ে চলে আসছি। আর এমনটা পরে আমি এইটাই মনে করে নিলাম, হয়তো ওরা আমার সাথে পারে নাই, পিছনে রয়ে গেছে, আর আমি যে শব্দটা পাইছি হয়তো আমার পায়ের শব্দই আমি পাইছি, এটা ভেবে নিলাম। ভেবে নিয়ে ওই ছেলেটাকে বললাম যে আমাকে একটু বের করে দাও। এরপরে যেটা ঘটলো, আমি ওই ছেলের সাথে হাঁটতেছি, আমি আর কোনো কিছু বুঝতেছি না, ওর পিছনে হাঁটতেছি, কিন্তু আমার সাথে কথা বলে, ও আমাকে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যেটা ঘটলো, মানে আমি হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। আমি পরে জানলাম যে আমি 3.5 থেকে 4 ঘন্টা আমি ওর পিছনে হেঁটেছি। আমি দাঁড়াইলাম হঠাৎ করে, মানে ক্লান্ত হয়ে গিয়ে দাঁড়ালাম, ও আমার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকায়, ও আমার সামনে দাঁড়ায় রইলো। এবং হাঁটার গতিটা একটু ডিস্টেন্স, যেটা মানে আমি ওর পিছনেই ছিলাম, কিন্তু ছেলের বাচ্চাটার হাঁটার গতি আমার চেয়ে মানে কম না, খুব ভালো গতি। যাক, এখন আমার খুব ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে, আপনি যদি সুন্দরবনে কখনো গিয়ে থাকেন তাহলে এই অভিজ্ঞতাটা নেবেন। সেটা হলো, ওখানে যদি আপনি এই রাজাপুরের এই সাইডটা দিয়ে, আমি ওই দিক দিয়ে ঢুকিনি, এদিক দিয়ে ঢুকলাম যেহেতু, একটা কাশি দিলে এই শব্দটা আপনি আবার রিপিট শুনতে পাবেন। এতটা নির্জন, মানে এতটাই, মানে একেবারে কোনো সারা শব্দ থাকে না মানুষের। তো হঠাৎ করে ওই অঞ্চলে, আপনি শুনেছেন কিনা জানি না, নৌকা যখন বায় বইটার একটা শব্দ হয় পানির। তো আমি হঠাৎ করে এই শব্দটা শুনতেছি, মানে নৌকা বাওয়া চলতেছে, মানে পানির বইটার শব্দটা আমি পাচ্ছি, কিন্তু শব্দটা কোন দিক থেকে পাচ্ছি এটা আমি মানে বুঝতেছি না। আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করলাম যে এটা কোন দিক থেকে আসছে। তো আমি যেদিকে দাঁড়াইছিলাম তার ডান দিক থেকে, মানে আমি মানে শুনতে পেলাম যে আমার ডান কানে আমি শব্দটা পাচ্ছি। তো আমি বললাম যে তাহলে ডান দিকে, এদিকে হয়তো কোনো খাল বা নদী আছে, এদিকে কোনো লোকজনের ইয়ে আছে। তো আমি ওইটা মনে করে ওই পিচিকে নিয়ে এইদিকে ওরা বললাম যে এইদিকে যাই। তো ও বললো যে না এইদিকে না, এইদিকে, কিন্তু আমার দিকে আর আসলো না, ওই দিকে। তো আমি ওর কথা না শুনে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলাম, এতক্ষণ হাঁটলাম, আমি এইদিকে যাই। তো আমি ওইদিকে ডান দিকে হাঁটা শুরু করলাম। প্রায় আমি 7-8 মিনিট হাঁটলাম। এই 7-8 মিনিট ওই পিচিটা, আমি এতক্ষণ তো আমার পিছনে সামনে ছিল, এখন হলো ও আমার পিছনে, মানে আমার সামনে থেকে পিছনে আমি ওই ইয়ে পর্যন্ত আসলো। 7-8 মিনিট হাঁটার পরে মানে শব্দটা বাড়তেছে, ওই যে নৌকার যে শব্দটা, এই শব্দটা বাড়তেছে। তার মানে আমি মনে করলাম যে তাহলে আমি মনে কাছাকাছি আসলাম। তো যেতে আরও প্রায় টোটাল 10 থেকে 12 মিনিট হাঁটার পরে আমি ওই খালটা পেলাম। এখন ওই শব্দটা শুনতেছি, কিন্তু আমি কাউকে দেখতেছি না বা কোনো নৌকাও দেখতেছি না। তো একটু বলে রাখি, ওই জায়গাটা হলো, ওখানে নাকি ডাকাতি হয়, তো যার জন্য ওই যে যারা কাঁকড়া শিকার করে ওই খালটা দিয়ে শুধু তারা সমুদ্রে যায়, সেখানে গিয়ে কাঁকড়া শিকার করে এই অঞ্চলের লোকজন। এই খালটা হলো সুন্দরবনের ভিতরে দিয়ে বয়ে গেছে। তো আমি ওখানে মানে একটু আওয়াজ করলাম যে কেউ আছে কিনা, গাছে বাড়ি দিলাম, লাঠি দিয়ে বাড়ি দিলাম। এরপরে দেখলাম যে ওই দিক থেকেও আওয়াজ আসতেছে। তো ওরা আবার হয়তো ভাবছে এটা যে যেহেতু জায়গাটা নির্জন জায়গা, এখানে ডাকাতি, আমি জানি না, হয়তো ডাকাত হবে এটা ভেবে ওরাও মানে ওইভাবে প্রস্তুতি নিয়ে ওরা আর আসলো না। আরও কয়েকটা নৌকা আসার পর, মোটামুটি 4-5টা নৌকা হবে, একসঙ্গে আসলো ডাকাত মনে করে। যখন নৌকাগুলি আমার কাছাকাছি আসলো, তখন ওই মানে ছেলেরা আমার সাথেই ছিল, কিন্তু পরবর্তীতে নৌকাগুলি যখন একেবারেই আমার কাছে চলে আসলো, আমি আর ওর দিকে তাকাইনি, কিন্তু পরে দেখলাম যে ওরা নেই। তো যেহেতু নেই, চলে গেছে। আমি ওদের ওই নৌকার লোকজন প্রথমে আমাকে ডাকাত ভাবলো, পরে আমার ড্রেস আপ দেখে তারা ভাবলো যে আসলে তো ডাকাত না, হয়তো ঘুরতে এসে রাস্তা ভুল করে ফেলছে। তারপর আমি তাদেরকে মানে কাছাকাছি আসার পর আমি বললাম যে আমার সাথে লোকজন ছিল, তারা তো এরকম হারাই গেছে, এখন আমি কি করে বের হব। পরে সেখান থেকে তারা আমাকে নৌকায় নিল। নৌকায় নেয়ার পর
45, তখন আমি টাইম দেখলাম যে ঘড়িতে টাইম হলো 4টা। তার মানে আমার যেই এটা মানে এখন আমি বুঝতে পারলাম যে কতটা সময় আমার এখানে হলো। এর মধ্যে আমার মানে ঘড়ি দেখবো একটু কিছু খেয়াল ছিল না আমার। তারপর ওদের সাথে নৌকায় ওঠার পরে 45 থেকে 46 মিনিট নৌকা চলার পরে আমি ওই যেই জায়গাটা দিয়ে ঢুকলাম, মানে খালটা এখানে এসে মিশে গেছে, এই জায়গাটায় এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে ওই যে আমার সাথে যারা ছিল ওরা নাকি আমাকে খুঁজে টুজে ওরা বাসায় চলে গেছে, মানে রায়ন্দা চলে গেল। তো আমি ওখান থেকে একটা ওইখানে ব্যান নিয়ে রায়ন্দা চলে গেলাম। তো রায়ন্দা গিয়ে ওখানে দুজনের সাথে দেখা হলো। ওরা বলল যে কি ব্যাপার, আপনি হারায় গেলেন, আমরা খুঁজে পেলাম না, এই সেই, আমরা তো ভাবছিলাম কোনো কিছু হয়ে গেল কিনা, এটা নিয়ে তো আমরা খুব চিন্তিত। এই তো ওরা আবার ফরেস্ট অফিসারদেরকে কিছু বলেনি, এই জন্য যে আমরা তো সকালে একটা ভুল অন্যায় করে ফেলছি, সেটা হলো ওনাদেরকে নিয়ে আমরা ছেড়ে দিলাম, আমরা ওনাদের কথা শুনলাম না, চলে গেলাম। তো পরে যাক আসলাম। আসার পরে ওই দিন রাত্রে যেটা ঘটে, ওই রাজীব বিকেলবেলায় চলে আসে। আসার পর ওর সাথে আমার দেখা হয়। তখন রাজীব বলতেছে কালকে গেলে কি হইতো, আমাকে নিয়ে যেতি। তখন আমি বললাম যে ও তো আমাদের সাথেই ছিল, আবার এই কথা বলতেছে কেন? তো আমি প্রথমে ভাবলাম যে মজা করলো, হয়তো কাউকে দেখে মজা করলো। তো একটু পরে আমি বললাম এই তুমি তো আমাদের সাথেই ছিলা। পরে ও বলতেছে না, কিসের সাথে ছিলাম, আমি তো খুলনায় গেলাম, খুলনা থেকে আসলাম। পরে আমি মানে অন্যদিকে অন্যমনস্ক এই কথাটা আরেকটা ছেলেকে বললাম যে হয়তো আমার কোনো ভুল হলো কিনা, যে রাজীব আমাদের সাথে গিয়ে বলতেছে আমাদের সাথে যায়নি। পরে ওই ছেলেটা বলতেছে না, রাজীব তো আমাদের সাথে ছিল না। তখন ও বলতেছে রাজীব আমাদের সাথে ছিল না। আমি আবার বাবুকেও জিজ্ঞাসা করলাম যে রাজীব কি আমাদের সাথে যায়নি, মানে আমি একটু ভান করলাম এটা যে রাজীবকে আমি চিনতে পারিনি, এই জন্য মানে আমি একটু বোঝার জন্য। পরে ও বললো যে না, রাজীব তো আমাদের সাথে যায়নি। পরে আমার মনে হলো যে আসলে নিশ্চয়ই এখানে আমি যেটা দেখেছি সেটা মূলত রাজীব না, রাজীবের ভেষে হয়তো কোনো জিন আমাদের সাথে গিয়েছে এবং পুরোটা সময় আমাদের সাথে ছিল। যখন আমি হারাই গেলাম তখন তো আমার সাথে কেউ ছিল না। এবং ওই যে বাচ্চাটাকে আমি পেলাম, যারা ওই যে নৌকায় যাদের সাথে আসলাম তাদের সাথে কথায় যেটা আমি বুঝতে পারলাম যে ওই বাচ্চাটাও মূলত কোনো মানুষ ছিল না। আমি সেখান থেকে ওদের বাড়িতে আসি। আসার পরে মানে আমার কিছুটা শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে যাই। মূলত আমার মানে ভাবনা এই জিনিসটা আমার ভিতরে এইভাবে কাজ করতেছে যে ঘটনাটা কি ঘটলো। দুইটা ঘটনা, একটা হলো যে রাজীব আমাদের সাথে ছিলই না, অথচ আমি তাকে পুরোটা মানে সেই সকাল 9টা সাড়ে 8টা থেকে শুরু করে 12টা পর্যন্ত আমি রাজীবকে দেখলাম। আর দ্বিতীয়টা হলো যে আমরা যেখানে চলে গেছি ওখানে কোনো মানুষ যাওয়ার কথাই না। তাহলে এই বাচ্চাটা ওখানে কি করে গেল? মূলত এই দুইটা জিনিস যে দেখলাম, দুইটার একটাও মানুষ ছিল না। তবে আমার সৌভাগ্য সেটা হলো এই ঘটনায় আমার বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আল্লাহ আমাকে ছেবে রেখেছেন, আমি ছেবে ছিলাম। সেখান থেকে 2 দিন বেড়ানোর পরে আমি ঢাকায় চলে আসি। এই ছিল আমার ওই ঘটনাটা। ধন্যবাদ আপনাকে। 1250 সালের দিকে সেখানে চাষাবাদ শুরু হয় এবং এই দ্বীপের একটা ইতিহাস রয়েছে। আমি একটা আঞ্চলিক সংগঠন করি, যার জন্য আমাকে ওই বিষয়গুলো একটু জানতে হয়েছে, সেটুকু আমি বলে নেই আগে। আমাদের এই দ্বীপটা যখন দৃশ্যমান হয় 1250 সালের দিকে চাষাবাদ শুরু হওয়ার পরে 1350 সালের দিকে এই দ্বীপটা দখল করে আপনাদের হলো পর্তুগিজ জলদস্যুরা। সেখানে থেকে তারা সারা দক্ষিণ এশিয়ায় তাদের বিভিন্ন ধরনের অপকর্ম, ডাকাতি, এই কাজগুলো তারা এখানে বসে পরিচালনা করেন। এই সেই দ্বীপ জেলা বলা। আর এই পূর্ব ইতিহাসেই মানে যেহেতু ভৌতিকের গল্প নিয়ে আমি এখানে বসছি, আমাদের এই এলাকা সম্পর্কে ধারণাটা এই জন্য দিলাম যে আমাদের অঞ্চলে এই কাজগুলি একটু বেশি, এই সমস্যাগুলি একটু বেশি হয়। তো আমি সরাসরি একটা ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি হলো 90তে আপনি জেনে থাকবেন বাবরি মসজিদ যে ভাঙা হয়েছে, তখন কিন্তু বাংলাদেশে মোটামুটি একটা আন্দোলন হয়। সেই আন্দোলনে বিশেষ করে আমাদের ভোলাতে, সারা বাংলাদেশেই আন্দোলনটা হয়, দাঙ্গা হয়। সেই দাঙ্গায় ভোলাতে আমাদের এই অন্য ধর্মের যারা, হিন্দু ধর্মের যারা ছিল তাদের সকলের বাড়িঘর একদম পুড়িয়ে দেয়। তো পুড়িয়ে দিলে তখন সময়টা ছিল এরকম সময়। তো আমাদের বাড়ির পাশেই হিন্দুদের বাড়ি, মানে একটা এলাকা হিন্দু এলাকা, সেটা আমাদের বাড়ি থেকেই শুরু। তো সেখানে ওই হিন্দু বাড়ির লোকজন যখন এই গন্ডগোলটা হয় আশ্রয় নেওয়ার জন্য আমাদের বাড়িতে আসে। যেই রাস্তাটা দিয়ে আসে এটা রাস্তা নয়, আমাদের হলো মানে ক্ষেত বলে এটাকে, আমরা তখন গোলা আলু করেছি। এই ক্ষেতের মধ্য দিয়ে তারা আমাদের বাড়িতে আসে। তো এতে করে একসময় ক্ষেতটা নষ্ট হয়ে যায়।
তো আমার বাবা তখন, আমার বয়স কম, 12 বছর, 11-12 বছর বয়স, তখন বলল যে এটাকে আপনি চিনবেন হয়তো, আমাদের দেশে এক ধরনের গাছ হয়, মান্দার গাছ বলে এটাকে, এটা শুধু লাকড়ি হয়, ওই গাছে কাটা থাকে, এই গাছ দিয়ে বেড়া দেওয়ার জন্য, যাতে করে গরু এবং মানুষ যেন ওই ক্ষেতে ঢুকে নষ্ট না করতে পারে। তো সেই সুবাদে আমার বাবার কথা অনুযায়ী আমি ওই মান্দার কাটা দিয়ে, কালফুলা গাছ দিয়ে, সাথে বাঁশের দিয়ে আমি মানে ওইটা বন্ধ করতেছি, বেড়া দিতেছি যেটাকে বলে। এর মধ্যে হঠাৎ করে আমাদের বাড়ির আমার চাচাতো ভাই, মানে চাচাতো আমার বড় চাচার বড় ছেলে, সেও বয়সে আমার একটু বড়, সম্পর্কে আমার ভাতিজা, কিন্তু বয়সে আমার বড়, ওর নাম হলো আলমগীর। তো আমি বেড়া দিতেছি, টাইমটা হলো আনুমানিক 12টা থেকে 12:30। ওই সময় এসে ও আমাকে বলতেছে যে চল আম পারি, মানে আমাদের বাগানেই আম গাছ আছে, বাগানের ভিতরেই আমাদের ক্ষেতটা। তো আম পাড়তে যাই, আমি ওর পিছনে পিছনে যাই আম পাড়তে। তো বলে রাখি, আমার যেই গাছটা নিয়ে ঘটনা, সেই গাছটা, আম গাছের ঘটনাটা হলো এখন থেকে 90 সালে, 90-এ দাঙ্গাটা হয়, আর 90 বা 91-তে এখনও পর্যন্ত ওই গাছটা ওইভাবেই আছে। আপনার সামান্য একটু 15 থেকে 16 ফিট উঁচু হবে ওই গাছটা। ওই গাছটা আম হয় ছোট ছোট, কিন্তু যতটুকু আম পাকলে ততটুকু শুধু ওই আঁশ হয় আমটার ভিতরে, খাওয়ার মতো না, তবে মিষ্টি। তো ওই সময় আম এখনো আমের মধ্যে হয় নাই, যেটা বলে সেই বিচিটা হয়নি এখনো। অথচ ওই যে ও এসে আমাকে বললো যে আম পাড়তে যায়, আমার আর কিছুই মনে নেই, আমি শুধু ওর সাথে ওই আম পাড়তে যাচ্ছি, গাছে গিয়ে উঠলাম, আম পাড়তেছি, কিন্তু গাছটা আমি অনেক বড় দেখতেছি, মানে গাছটা যতটুকু তার চেয়ে অনেক অনেক বড় দেখতেছি। তো এবং গাছে বড় বড় আম নিচ্ছি, আমি নিতে নিতে একটা ডালায় গেলাম, ডালাটা আমার কাছে অনেক বড় মনে হলো। তো যখন আমি ডালাটার একদম উপরে চলে যাই, হঠাৎ করে ওই ডালাটা ভেঙে আমি নিচে পড়ে যাই। আমি নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও গাছ থেকে লাফ দিয়ে আমাকে মানে করে ধরে, মানে একদম যাইতে ধরে, যাতে আমি মানে আমাকে মারার চেষ্টা করতেছে। তখন আমার এমনি গাছ থেকে পড়ে একদম মুখ টুক ফেটে গেল, রক্ত বেরোচ্ছে, ব্লিডিং হচ্ছে। বাড়ি থেকে, মানে আমাদের বাড়িটা হলো এরকম, আপনার চারদিকে বাগান, মাঝখানে বাড়িটা। তো বাড়ি থেকে আমার ওই আরেক চাচতো ভাই, তার ওয়াইফ আমাকে দেখতে পেলো যে আমি পড়ে গেলাম গাছ থেকে। তারপর ওইভাবে একটু দৌড়ে আসলো, আইসা দেখলো যে আমি এইভাবে পড়ে আছি। এর মধ্যে ওই আলমগীর আমার ভাতিজাটাও নেই। আচ্ছা। তারপর যাক ভাবি আমাকে উঠে নিয়ে গেল, উঠে নিয়ে যাওয়ার পরে বাড়িতে গেলাম। আমার ওই সাথে সাথে একটু জ্বর হয়ে গেল শরীরে। তো যখন বাড়িতে গেলাম, তো আমি তো বলতেছি যে এই ঘটনা, আলমগীর আর একসাথে আমরা গাছে উঠলাম, আম পারলাম। এর মধ্যে আমার ওই যে চাস্তো ভাইয়ের ছেলেটা, ওই চাস্তো ভাই বাড়িতে চলে আসছে। আসার পরে আমার জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, তখন আমার শরীরে খুব জ্বর। তখন আমি বললাম যে এই ঘটনা, আলমগীর আসলো, আলমগীর আমি করতেছিলাম, বললো যে আম পারি, আম গাছে উঠলাম, আম পারলাম, গাছের ডালা ভেঙে আমি পড়ে গেলাম, ও তার মধ্যে আমাকে যাইতে ধরলো মারার জন্য। তখন আমার এই চাস্তো ভাইটা বুঝতে পারলো যে আসলে অন্য কোনো বিষয়, সামথিং রং। তো পরে আমার খুব জ্বর হয়। পরে জানতে পারি যে আমার ওই যে ভাতিজাকে নিয়ে, যে ভাতিজা আমার সাথে গাছে উঠলো, ও আসলে ওই দিন বাড়িতেই ছিল না, ও ছিল মানে বিলে, আমাদের অন্য একটা বিলে, ওর বাবা এবং ওরা দুজন সারাদিন ওখানে কাজ করলো। পরে তারা, আমার চাচাতো ভাইয়েরা সবাই বুঝতে পারলো যে আসলে ঘটনাটা এই ভৌতিক এরকম কিছু আর কি। তারপরে আমাকে আমাদের পাশের বাড়িতে একজন মাওলানা আছে, ফকুল মাওলানা বলে, ওনাকে দিয়ে ঝাড়াইলো টারাইলো, এরপরে মোটামুটি আমি সুস্থ। এটা হলো আপনার প্রথম অভিজ্ঞতা। ধন্যবাদ। চলো পরের ঘটনাটা শুনবো এবার আমাদের মোস্তফা ভাইয়ের কাছ থেকে, শুনি। আবারও ধন্যবাদ জানাচ্ছি লিসেনারদেরকে। আমার পরের ঘটনাটা, এটা আমার এলাকাতে, সেটা হলো আনুমানিক 1995 অথবা 94 অথবা 95-এর ঘটনা। আমরা কৃষিকাজ করতাম। তো আমাদের ভোলাতে একটা ফসল খুব ভালো হয়, সেটা হলো তরমুজ। আপনারা জেনে থাকবেন, এই তরমুজটা আমাদের ভোলা ডিস্ট্রিক্টে খুব ভালো হয়। তো আমরা ওই বছরে তরমুজ চাষ করি। তরমুজ চাষ করলে যেটা হয় সেটা হলো, যখন তরমুজটা একটু গাছে ধরে, একটু বড় হয়, তখন সেটাকে মানে পরি দিতে হয়, আমাদের গ্রামের ভাষায় যেটা বলে পরি দিতে হয়। তো ওখানে ছোট ছোট ঘর করে, টঙ্গর বলে আর কি, ওই ঘর করে পরি দিতে হয়। তো সেখানে আমরাও করি। আমার ওই যে এর আগে যে বাতিজার গল্পটা বললাম, আলমগীর, ওরাও করে, ওর আরেক চাচা করে, মোটামুটি অনেকেই ওই বিলের মধ্যে এই তরমুজ চাষ করে, সেখানে আমরাও করলাম। তো করার পরে ওখানে টঙে পরি দিতে হয় থেকে রাতে। তো প্রতিদিনের মতো ওই রাতে গিয়ে আমি ওখানে ঘুমাই, আমি এবং আমার সাথে আমাদের, কখনো আমার বাবা থাকে, কখনো কাজের লোক থাকে, আমরা পরি দেই আর কি। তো একদিন হঠাৎ করে মানে আকাশটা একটু মেঘলা,
কিন্তু জ্যোৎস্না রাত, মেঘলা আকাশ, জ্যোৎস্না রাত হলে কিন্তু দেখা যায়। তো আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে কাউকে কিছু না বলে আমি প্রতিদিনের মতো ওখানে চলে যাই, টঙে চলে যাই পরি দেওয়ার জন্য। তো ওই দিন যেটা ঘটে, প্রথমে মানে আমি একটু বলে রাখি, মানে তরমুজ খেতে কিন্তু পানি দিতে হয়। তরমুজের মূল ইয়েটা হলো পানি। তো আমরা পাশেই খাল থেকে পানিটা এনে দিই। খালটা এতটুকু দূরে, 300 থেকে 350 মিটার দূরে হলো খালটা। ওখান থেকে পানিটা উঠে এনে আমরা তরমুজে দেই। তো ওই দিন রাতে যেটা ঘটে, আর যেই সময়ের ঘটনাটা, ওই সময় আমাদের যে খালটা, সেটা খালে জোয়ার বাটা হয়। জোয়ারে হয়তো পানি যখন হয় তখন খালটা ভরে যায়, আমার মাথা সমান পানি হবে। আর যখন বাটা হয় তখন হাঁটু সমান বা তার উপরে একটু পানি হয়। তো হঠাৎ করে ওই দিন রাতে যেটা ঘটে, খুব জোরে, মানে মাছে আমাদের বাসায় চারি বলে আর কি, মাছে চারি দেয়। তো মাছের চারি দেয়, আমার ধারণা যে মাছটা এত, মানে যেহেতু আমার মনে হলো যে শব্দটা একেবারে আমার যেই ক্ষেত তার পাশেই, কিন্তু খালটা অনেক দূর, এত দূরে মাছের শব্দ আসার কথা না। আর অত বড় মাছ, যত বড় মাছের শব্দ হওয়ার কথা খালে, তখন যতটুকু পানি, এই পানিতে ওই মাছও থাকার কথা না। কিন্তু আমি শব্দটা পেলাম। শব্দটা পেয়ে প্রথমে একটু ভয় লাগলো, পরে আবার ভয় লাগলো না, যে হতেও পারে, থাকতেও পারে। তো আমি খুব একটা বড় না, ছোট, আমার বয়স তখন 15 থেকে 16 বছর। তো আমি ওইদিকে না দিয়ে আমি শুয়ে আছি। বৃষ্টি পড়তেছে না, কিন্তু মেঘলা আকাশটা। তো হঠাৎ করে এরপরে যেটা ঘটলো, মানে একটা বাতাস, একটু গরম, মানে গরম গরম বাতাস আসলো। তো তা তো আমি খুব একটা ভয় পেলাম না, মানে কিছু মনে করতেছি না আমি। কিছুক্ষণ পর ওই বাতাসটা ঠান্ডা, মানে হয়ে গেল, আবার ঠান্ডা বাতাস আসতেছে। আবার ওই পাশেই একটা তাল গাছ ছিল, মানে আমাদের টংটা যেখানে, একটা তাল গাছের গোড়ায় করা। তাল গাছটা বেশি খুব একটা বড় না, ওই তাল গাছটা, কিন্তু মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে মানে জ্বর হচ্ছে কিনা, কিন্তু তাল গাছের পাতাগুলো খুব নড়তেছে, শব্দ হচ্ছে, আমি নিচে থেকে শব্দ পাচ্ছি। তো হঠাৎ করে শব্দটা আস্তে আস্তে বাড়ার কারণে আমার একটু ভয় লাগে। তো ভয় লাগার পরে চিন্তা করলাম যে এখানে আমি একা না থেকে দেখি পাশের টঙে আমার ওই চাস্তো ভাই বা ভাতিজা ওরা আছে কিনা। তো আমার রহমান ভাইয়া, ওই ভাতিজাটারই ছোট চাচা রহমান ভাইয়া, উনিও তরমুজ করে। তো ওনার টঙে গেলাম, গিয়ে দেখলাম রহমান ভাইয়া নাই। আবার ওই ভাতিজারটায় গেলাম, গিয়ে দেখলাম সেও নাই। তো কাউকে না দেখে একটু ভয় লেগে গেল। ভয় লাগার পরে ভাবলাম যে কি করব, বাড়ির দিকে যাব। বাড়িতে যেতেও ভয় লাগতেছে, বাড়িটাও একটু দূরে। তো আবার ঘুরে আমাদের ওই টঙে আমি মানে চলে যাচ্ছি, যে ওখানে গিয়ে ঘুমিয়ে থাকবো, একদম এই খেতামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবো, আর ভয় লাগবে না, এরকম ভাবলাম। তো যখনই আমি আমাদের টঙের দিকে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে অন্য একজনের ক্ষেত, ওই ক্ষেতে নাই, আপনার টং নাই। সেখান থেকে একটা লোক, তখন রাত্র আনুমানিক 11:30 থেকে 12টা বেজে গেছে, ওই ক্ষেত থেকে 2টা তরমুজ, মানে বড় বড় 2টা তরমুজ ছিঁড়ে হাতে নিয়ে ও চলে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো চোর ভেবে আমি মানে প্রথমে শব্দ করলাম। তো শব্দ তো কারো শোনার কথা না, যেহেতু বাড়ি অনেক দূরে, বিল থেকে আশেপাশে কোনো বাড়ি নেই। তো কেউ শুনলো না, আমি নিজেই ধাওয়া করলাম। তো আমি আসলে তখন বুঝতেই পারতেছি না যে আসলে মূলত চোর না অন্য কিছু, এটা আমি তখন আমার মাথায় ঢুকে নাই। পরে যেটা আমি বুঝতে পারলাম, 2টা কারণে বুঝতে পারলাম যে আসলে মানুষ ছিল না, এটা অন্য কিছু ছিল। প্রথম কারণটা হলো, একটা মানুষ, তরমুজটা আমি যতটুকু সাইজ দেখছি তাতে 2টা তরমুজ অন্তত 8 কেজি 8.5 কেজি হবে এক একটা তরমুজ, 2টা তরমুজ 16 কেজি। প্রথম কথা হলো, একটা লোক হাতে করে এইভাবে, মানে 2 হাতে 2টা তরমুজ নিয়ে খুব একটা দৌড়ানোর কথা না, দৌড়ে যাওয়া কেউ যেতে পারবে না, একটা নিয়ে যেতে পারবে না। 2টা এইভাবে নিয়ে সে খুব দ্রুত দৌড়ে যাচ্ছে। আমি তার পিছনে পিছনে মানে তাকে ধাওয়া করতেছি, কিন্তু আমি তার কাছে যেতে পারতেছি না, সে আমার কাছ থেকে অনেকটা দূরে। আমি খুব করে তাকে ধাওয়া করলাম, কিন্তু পেলাম না। একটা পর্যায়ে সে অন্য একটা বাড়ি আছে ওখানে, ওই জায়গাটা ভালো না, মানে ওই জায়গাটা এরকম ভুট্টুত আছে, মানুষ মনে করে, মানুষ ভয় পায় দিনের বেলা ওই জায়গাটা তেমন একটা জানা, ওইদিকে ঢুকে গেল। তা আমিও তার পিছনে পিছনে ওই সব মাথায় না রেখে চলে গেলাম এই ধরার জন্য। কিন্তু যখন ওই জঙ্গলে ঢুকে গেল তখন আর আমি পেলাম না। এরপরে হঠাৎ করে ওই বাড়ির একটা লোকের শব্দ পেলাম, পেয়ে আমি মানে ওই দিকে চলে আসলাম। চলে এসে তারা বললাম যে এরকম এরকম তরমুজ নিয়ে আপনাদের বাড়িতে ঢুকছে। বলে কে তরমুজ নিয়ে ঢুকবে? পরে আমার বললো তুই কই থেকে? আমি বললাম আমি তো ছিলাম, টঙে ছিলাম, এই ঘটনা। পরে উনি বুঝতে পারলো যে আমি ভয় পাইছি বা অন্য কিছু হইতে পারে, আমার বাড়িতে পাঠিয়ে দিল যে বাড়ি চলে যা। তো আমার একটু আগায় দিলাম, আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে তখন আমার মানে জ্বর,
খুব মানে আস্তে আস্তে জ্বর শুরু হলো, রাতে খুব জ্বর, মানে পরের দিনও খুব জ্বর। তারপরে ওই যে যার কথা বললাম আগে, আমাদের পাশের বাড়ির একজন মাওলানা, পুকুর মাওলানা, উনি আমাদের যে কোনো সমস্যা দেখে। এর আগে আমার মায়ের সাথে একটা ঘটনা ছিল, সেটা উনি সলভ করে। তো উনি পরের দিনও উনি ওইভাবে এসে ওই আমাকে ঝাড়ফুঁক করে, একটা তাবিজ দেয়, আমি সুস্থ থাকি। কিন্তু পরে যেটা দেখলাম সেটা হলো, যেই ক্ষেত থেকে তরমুজটা নিল সেই ক্ষেতে এখনো পর্যন্ত তরমুজের যে সাইজ, মানে তরমুজ নেওয়ার মতোই না, যারা ওরা টঙই করে না, এখন ওদের তরমুজ ছোট ছোট, কিন্তু আমার খেয়াল আছে স্পষ্ট যে ওই ক্ষেত থেকেই তরমুজটা নিল। আর মানে এই এটা যে ভূত, মানে অন্য কিছু ছিল, সেটা বোঝার কারণ হলো এই দুইটা কারণ। একটা হলো ওই ক্ষেতের তরমুজই এখনো পর্যন্ত মানে সম্পূর্ণ হয়নি, খাওয়ার মতো হয়নি, ছোট ছোট, মানে এখনো তারা পরিয়ে দেয় না, মাত্র ধরছে। আর আমাদেরগুলো একটু বড় বড় হয়েছে, আমাদের ক্ষেত থেকে না নিল ওনার ক্ষেত থেকে। আর দ্বিতীয়টা হলো যে কখনোই একটা মানুষ দুইটা তরমুজ এইভাবে হাতে নিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবে, কিন্তু আমি যতটা গতিতে তাকে ধাওয়া করছি, এই ধাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। পরে বুঝতে পারলাম যে আসলে এই ঘটনাটা মূলত এরকমই কিছু ছিল। সেখান থেকে আমি অসুস্থ হয়ে, ওই অসুস্থে বেশ কয়েকদিন আমি ছিলাম, জ্বর ছিল। এরপরে আস্তে আস্তে আমি ওই আমাদের ওই সেই আমার চাচা পুকুর মাওলানা সাহেব, উনি আমাকে তাবিজ তুমার দিয়ে সুস্থ করেন। এই ছিল আমার তৃতীয় ঘটনা। এরকম অনেক ঘটনা আমার সাথে এখনও ঘটছে মাঝে মধ্যে। ছোট ছোট অনেক ঘটনা আছে, যেমন আমি এই বেশি দিন হবে না, হয়তো 5-6 বছর আগের একটা ঘটনা, 7-8 বছর হবে। যাত্রাবাড়িতে আমি আমার বাসার দিকে হেঁটে যাচ্ছি, যেই ঘটনাটা ঘটে, আসলে এই ঘটনাগুলো এখন আমার সাথে মাঝে মধ্যে ঘটে, প্রায় প্রায় যেটা আমি দেখি। সেটা হলো আমার এক রিলেটিভ, আমার আত্মীয় একটা মেয়ে, আমার এক চাচাতো ভাইয়ের সমন্দির মেয়ে আর কি, ওর নাম পারবিন। ও হলো সৌদি আরবে থাকে। তো হঠাৎ করে যাত্রাবাড়িতে আমার ওর সাথে দেখা। যাত্রাবাড়িতে আমাকে জিজ্ঞাসা, মানে আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমাকে জিজ্ঞাসা করলো, কাকা কেমন আছেন? আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। বললাম যে কবে আসছো? বললো যে বেশ কয়েকদিন, কিন্তু কতদিন সেটা বলে না। বললাম কোথায় থাকো? ও বললো এইখানে, কিন্তু আমি যে ওকে জিজ্ঞাসা করবো এইখানটা কোথায় সেটা আর মানে আমি জিজ্ঞাসা করিনি। তো বললাম আমাদের বাসায় যাও, বললো যাবে। তা আমি বাসায় গিয়ে আমার মাকে বললাম যে মা, ইয়ের সাথে দেখা হলো। পারবিন? কোন পারবিন? আমার এই যে বশির ভাইয়ের সমুদ্রের মেয়ে পারবিন। তখন মা বললো তো বিদেশে, সৌদি আরবে। পরে বাড়িতে খোঁজ নিয়ে জানলাম যে আসলেই ও সৌদি আরবে। তাহলে আমি কি দেখলাম? তো পরে সেখান থেকে বুঝতে পারলাম যে আসলে এরকমই একটা ঘটনা। আরেকটা ঘটনা, আমার এক এলাকার একটা ছেলে আমাদের কারখানায় কাজ করতো। ওই ছেলেটা অসুস্থ হয়ে মারা যায়। ওখানে অন্য একটা ঘটনা আছে, সেটা আমি পরে এক সময় বলবো। তো মারা যায় আমাদের এখান থেকে বাড়িতে গিয়ে, ও অসুস্থ হয়ে মারা যাওয়ার পরে, ওই আমাদের এখানে অসুস্থ হওয়ার পরে ঢাকায় আসে আমাদের কারখানা বাসায় ছিল কিছুদিন, ডাক্তার দেখাইলো, সুস্থ হলো না, বাড়িতে গিয়ে সেটা মারা গেল। মারা যাওয়ার পরে ওদের বাড়ির দরজায় তাকে মাটি দেয়। তো আশ্চর্যের বিষয় হলো, আমি ওই ছেলে মারা যাওয়ার মানে 6-7 মাস পরে বাড়িতে গেলাম যে কোনো একটা কারণে, আমাদের গ্রামের বাড়িতে। তো বাড়িতে যখন যাই, ওদের বাড়িটা হচ্ছে আমাদের গ্রামের একবারে শেষের দিকে, তারপরে অন্য একটা গ্রাম, ওই অন্য যেই গ্রামটা পাশের গ্রামে আমার নানা বাড়ি। আমার নানা বাড়ি থেকে আমি হেঁটে আমাদের মানে আগেই নানা বাড়িতে গেছি, বাড়িতে আসতেছি। তো আমার আগে থেকে মাথায় ছিল এটা, যে আমি জানি ওই ছেলেটা, ওর নাম মনির, যে মারা গেছে। এই ছেলেটা খুব ভালো ছিল, এলাকার সবাই খুব ভালো জানতো, আমাদের এখানে ছিল, আমরাও খুব ভালো জানতাম। খুবই ছেলেটাও খুব ভালো, মানে আশাই করা জানা যে এত সুন্দর একটা ছেলে এই অল্প বয়সে মারা যাবে। তো আমি হেঁটে আসতে আসতে হঠাৎ করে, মানে আমি আগেই মনে মনে ইয়ে করে রাখছি যে ওদের বাড়ির সামনে গিয়ে কবরটা একটু দেখবো, জিয়ারত করবো, এরকম মানে আগে থেকে প্রিপারেশন। কিন্তু যেটা ঘটলো, আমি যখন ওই কবরের কাছাকাছি আসলাম, মানে কয়েক সেকেন্ড, ঘটনাটা হয়তো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের ঘটনা। হঠাৎ করে আমি ওই কবরের কাছাকাছি আসলাম, কিন্তু আমি দেখলাম যে ওই ছেলেটাই উল্টো দিক থেকে হেঁটে আসছে, হেঁটে এসে আমাকে সালাম দিল, কাকা কেমন আছেন? আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? বললো যে ভালো আছি। পরে বললো যে আসেন আমাদের বাসায় আসেন। আমি বললাম এখন না, পরে যাব। এটা বলে আমি মানে যখন সামনে গেলাম, 5 সেকেন্ডের মধ্যে আমার মনে হলো, যারে আমি কি দেখলাম, কাকে দেখলাম? ও তো মারা গেছে। পরে আমি মানে ওইখানে একটা মোড় আছে, এরকম রাস্তার একটা মোড়, মানে ওই মোড়টা থেকে ওই দিকে আপনার যেতে 5-7 মিনিট সময় লাগবে, এই সোজা দিকেও 5-7 মিনিট সময় লাগবে, আরেক দিকে একটা রাস্তা আছে সেই দিকেও, মানে একটা মানুষ 5-7 মিনিট হেঁটে গেলে দেখা যাবে। তো আমার ঘটনাটা হলো সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের। আমি 5 সেকেন্ডের ভিতরে পিছনে গেলাম, পিছনে গিয়ে আমি এদিক ওদিক দেখলাম যে কি দেখলাম। পরে এদিক ওদিক তাকালাম, আমি আর কিছুই দেখতে পেলাম না।
এই ধরনের ঘটনাগুলো। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রায়ই এই ঘটে মুহূর্তে থাকে। আমরা শুনছিলাম আমাদের বন্ধু মোস্তফার কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা। মোস্তফা ভাই এখানে আসার জন্য এবং এই ধরনের অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কখনো দেখা হলে আপনার কাছ থেকে অন্য কোনো অভিজ্ঞতাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। জাগো এফএমকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য। আসলে এই অভিজ্ঞতা থেকে অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন। আসলে আমরা অনেক সময় যেটা হয় আমি একটু বলে নিই, সেটা হলো আপনি অনেকে চেষ্টা করলেও ভূত বা জিন এটা দেখা সম্ভব না। এটা ওদের ইচ্ছে মতো মানুষকে দেখা দেয়, কারণ ওদের নিজস্ব কোনো রূপ নেই। যদি রূপ থাকতো তাহলে মানুষ দেখতো। আমি কখনো এটাকে মনে করতাম না, আবার কখনো মনে করতাম, কিন্তু সর্বশেষ যেটা আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে এখন মনে আর না করে পারছি না। আসলেই পৃথিবীর বুকে ভূত বলেন জিন বলেন এটা আছে। হয়তো এর মধ্যে খারাপ এবং ভালো থাকতে পারে, এটা হতে পারে। যেহেতু আমি দেখেছি এই পর্যন্ত আমি কখনো কোনো ক্ষতিগ্রস্ত হইনি, সে থেকে আমি লিসেনারদের উদ্দেশ্যে বলবো এমনও হতে পারে আপনি ভূত দেখে ভয় পাবেন না, কিন্তু স্বাভাবিক আপনি নিজেকে দেখেও ভয় পেতে পারেন। আপনাদের উদ্দেশ্যে বলবো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে চলবেন। যখনই যে কোনো ঘটনার মুখোমুখি হবেন আগে সেটাকে একটু বুঝে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উদয়, আপনাকেও ধন্যবাদ, সকল লিসেনারদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।